হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের গল্পটি মূলত একজন ধর্মযাজকের, যিনি মনে করেন ঈশ্বর নীরবে তার সাথে কথা বলেন। কিন্তু এবার যে নির্দেশ তিনি পেয়েছেন সেটা রীতিমতো ভয়ঙ্কর। ঈশ্বর নাকি তাকে নির্দেশ দিয়েছেন একজন সিরিয়াল কিলারকে নিজ হাতে হত্যা করতে। কিন্তু প্রশ্ন হলো, যে স্রষ্টা ভালোবাসা আর ক্ষমার প্রতীক, তিনি কি কখনো কাউকে হত্যা করার নির্দেশ দিতে পারেন? এই প্রশ্নের উপর ভিত্তি করে এগিয়েছে মুভির গল্পটি। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত রেভিলেশনসের কথা। তো চলো আর কথা না বাড়িয়ে ঝাঁপ দেওয়া যাক আজকের গল্পের গহীনে। গল্পের শুরু হয় শিন নামের একজন স্কুল পড়ুয়া মেয়েকে দেখিয়ে। চার্চে আসার সময় সে নোটিশ করে একজন মধ্যবয়স্ক লোক তাকে ফলো করছে। এই লোকটির নাম ইয়াংরে। শিন এসব কিছু দেখে খুবই ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে সে সোজা প্রবেশ করে চার্চের ভেতরে। একই সময়ে ইয়াংরেকে ইউনহি নামের একজন মেয়ে ফলো করছিল। ইউনহি একজন ডিটেকটিভ। ইউনহিকে দেখে ইয়াংরে চার্চের ভিতরে প্রবেশ করছে। এদিকে শিন প্রার্থনা করার সময় দেখতে পায় যে লোকটি তাকে ফলো করছিল সে চার্চেও চলে এসেছে। এটা দেখেই সে ভীষণ ভয় পেয়ে যায়। প্রার্থনা শেষে তার একজন বন্ধুকে জানায় এই কথাটা, তাকে কেউ একজন ফলো করছে। আর এই কারণে সে তার বন্ধুর সাথে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিল। ইয়াংরে এটা লক্ষ্য করে তার পিছু নিতে চাইলে তখনই চার্চের যাজক মিস্টার মিনচান তাকে চার্চে নতুন দেখে অফিস রুমে আসতে বলে। মিনচান তাকে একটা চার্চের জ্যাকেট গিফট করে। এরপর সে ইয়াংরেকে নিয়মিত চার্চে আসতে বলে। এই জন্য সে একটা ফর্ম বের করে ইয়াংরের সমস্ত ডিটেলস লিখতে শুরু করে। ইয়াংরে জানতে চায় এসব কিসের জন্য। মিনচান জানায় এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম, নতুন সদস্যদের জন্য এই ফর্মটা। তখন সে ইয়াংরের একটা ছবি তুলতে চায় ফোনে। ইয়াংরে এসব কিছুতেই একটু আনকমফোর্টেবল হচ্ছিল। এই জন্য মিনচান তাকে দেখিয়ে তার ফোন থেকে সাথে সাথে ছবি ডিলিট করে দেয় প্রিন্ট আউট করার পর। সেই মুহূর্তে মিনচানের একটা কল আসে। এই ফোনটা ছিল তার প্রাইভেট ডিটেকটিভের। ফোনটা ধরে সে জানতে পারে এতদিন থেকে সে যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হলো। তার ওয়াইফের পার্সোনাল ট্রেনারের সাথে অ্যাফেয়ার চলছে। লোকটি তাদের কিছু ছবি পাঠায়। এসব কিছু দেখে মিনচান একদমই ভেঙে পড়ে। কিন্তু তারপরেও সে ওই চার্চের প্রতি খুবই কর্তব্যরত। সে এরপরেও ফিরে আসে ইয়াংরের সাথে কথা বলতে। তবে ইয়াংরে জানায় তার একটা কাজ রয়েছে, তাই তাকে চলে যেতে হবে। মিনচান তখন ইয়াংরেকে তার জুতোটা পরিয়ে দিতে গেলে দেখতে পায় ইয়াংরের পায়ে ট্রেকার লাগানো রয়েছে। তার মানে ইয়াংরে জেল থেকে ছাড়া পাওয়া একজন ক্রিমিনাল। যদি সে আবার কোনো রকম ক্রাইম করে পুলিশ যেন তাকে দ্রুত ধরতে পারে, সেই জন্যই তার পায়ে এই ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এটা দেখে মিনচান তাকে বলে, আপনি চার্চে সবসময় আসতে পারেন। চার্চ অপরাধীদের জন্য সবসময় উন্মুক্ত। ইয়াংরে চলে আসলে মিনচান দেখতে পায় ইয়াংরে রেজিস্ট্রেশন ফর্মটা সম্পূর্ণ পূরণ করেনি। এদিকে ইয়াংরে চার্চ থেকে বের হয়ে ইউনহিকে দেখে। তাদের দুজনের মধ্যে আই কন্ট্রাক্ট হয়। মিনচান তার ওয়াইফ ইউনজিকে ড্রপ করতে আসে, কিন্তু সে ইউনজিকে কিছু বুঝতে দেয় না যে তার অ্যাফেয়ার্সের ব্যাপারে সে জানে। ইউনজি জানায় তার আসতে লেট হবে, সে যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। ইউনজি রাস্তায় একটা বড় চার্চ দেখতে পায় যেটা তৈরি হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই সেটা শুরু হবে। সে দেখতে পায় এই বড় চার্চটির মালিক জং, যিনি মিনচানেরই ধর্মগুরু। ইউনজু বলে, হয়তো তিনি এই চার্চের জন্য তোমাকে ধর্মযাজক করবেন। আসলে মিনচান বর্তমানে যে চার্চের ধর্মযাজক হয়েছে সেটা নিতান্ত ছোট এবং বেশ পুরনো। এই কারণেই ইউনজু মিনচানকে তার গুরুর সাথে দেখা করতে বলে। তবে মিনচান চুপ করে থাকে, কারণ সে এই বড় চার্চটির ব্যাপারে সে কিছুই জানতো না। অন্যদিকে দেখানো হয় রাতে ইউনহু তার বাবার সাথে ডিনার করে। তার বাবা জানায় ইয়াংরে জেল থেকে ছাড়া পেয়েছে। কোনো কারণে ইউনহি খুবই ডিপ্রেশনে আছে। তার বাবা তাকে মুভ অন করতে বলে। তিনি বলেন, হয়তো তোমার সাথেও বাজে কিছু হতে পারে। তবে তিনি ইউনহিকে কেন এই কথা বললেন তার অর্থ আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। এদিকে মিনচান তার গুরু জংয়ের সাথে দেখা করতে আসে। সে জানায় সে চার্চের নতুন একজন সদস্যকে রেজিস্টার করিয়েছে। তখন তার গুরু বলে, এতে এত ইমপ্রেস হবার কিছুই নেই। তুমি ঈশ্বরের একজন বার্তাবাহক, তোমাকে সবার মধ্যে ভালো উপদেশ ছড়িয়ে দিতে হবে।
তাই এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামিও না, তুমি শুধু ঈশ্বরের বার্তাটা পৌঁছে দেওয়ার কাজটাই করো। মিনচান তখন জানতে চায়, আপনি আমাকে নতুন চার্চের কথা কেন বলেননি? তার গুরু তখন বলে, আমার মাথায় ছিল না। আচ্ছা, তোমার কি মনে হয় এই চার্চের জন্য কাকে ধর্মযাজক করা যায়? তুমি এই এরিয়াতে অনেক দিন ধরেই রয়েছো, তুমি ভালো বলতে পারবে। মিনচান ভেবেছিল হয়তো সেই চার্চের ধর্মযাজক হবে, তাই সে কিছুটা হতাশ হয়ে চলে আসে। তখনই ফেরার পথে রাস্তায় ফাদার জংয়ের ছেলের সাথে মিনচানের দেখা হয়। জংয়ের ছেলে বলে, সবাই চাচ্ছে আমি যেন ওই চার্চের ধর্মযাজক হই। মিনচান বলে, ফাদার আমারও অপিনিয়ন জানতে চাচ্ছিল। তখনই ফাদারের ছেলে সেটা শুনে বলে, আমার মনে হয় তুমি এই কাজের জন্য বেশি উপযোগী, আমি বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলবো। রাতে মিনচান তার চার্চে ফিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। সে ঈশ্বরের কাছে বলতে থাকে, যদি আপনার আমাকে এই চার্চের জন্য রাইট পার্সন মনে হয় তাহলে আমি সেই দায়িত্ব অনায়াসে পালন করব। আর সাথে সে তার স্ত্রীর সম্পর্কেও জানায়। সে জানায় তাকে একটা সাইন দিতে, তাকে এখন কি করতে হবে। তবে তখনই তার স্ত্রী কল করে জানায় সে তাকে বলেছিল যেন সে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে, কিন্তু মিনচান তার কাজের জন্য সেটা ভুলে যায়। আর এখন তার স্ত্রীকে টিচাররা জানিয়েছে একজন লোক এসে তার মেয়েকে নিয়ে গিয়েছে, তাদের মেয়ে কিডন্যাপ হয়েছে। মিনচাংয়ের তখনই মনে হয় ইয়াংরে তার মেয়েকে কিডন্যাপ করে নিত। মিনচান তখন ইয়াংরের সমস্ত ডিটেলস বের করে আর নিজের মেয়েকে খুঁজতে বের হয়। অন্যদিকে ইউনহি ঘুমের মধ্যে অতীতের কথা মনে করে। কিছু বছর আগে ইউনহির বোনকে ইয়াংরে কিডন্যাপ করেছিল। সে তার বোনকে দিয়ে ইউনহিকে কল করিয়েছে, কিন্তু ইউনহি বুঝতে পারেনি সেই সময় তার বোন কিডন্যাপ হয়েছিল। ঘুম থেকে উঠেই ইউনহির তার বোনের কথা মনে পড়ে। তার বোনের আত্মাকে দেখতে পায়। তার বোনের আত্মা তাকে বলে, আমি সেদিন তোমাকে কল করেছিলাম, তোমার বোঝা উচিত ছিল কিছু একটা ঠিক নেই। আমি প্রতিবার দরজার দিকে তাকিয়ে থেকেছি আর ভেবেছি তুমি আমাকে সাহায্য করতে আসবে, কিন্তু প্রতিবারই সেই দরজা দিয়ে প্রবেশ করেছে ওই নিকৃষ্ট লোকটি আর আমাকে বারবার টর্চার করেছে। ইউনহি তার বোনের সমস্ত কথা ভেবে আরো ডিস্টার্ব হয়ে যায়। সে তার রুমে তার বোনকে ফিল করে, যেন তার বোন এখনো তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য ইউনহিকে দায়ী করে। আর নিজের মধ্যে এই অপরাধ বোধের জন্য ইউনহি এতদিন থেকে ডিপ্রেশনের মধ্যেই আছে। এদিকে মিনচান ইয়াংরের এরিয়াতে আসে, আর সেখানে এসেই সে দেখতে পায় ইয়াংরে তার গাড়িতে বেলচা ভরছে। সাথে সাথেই সে 911 নাম্বারে কল করে জানিয়ে দেয় তার মেয়ে কিডন্যাপ হয়েছে আর র্যাপিস্ট ইয়াংরে তার সামনে আছে। সে কিছু একটা মাটি চাপা দিতে যাচ্ছে আর তার ভয় হচ্ছে তার মেয়েকে সে কিডন্যাপ করে নিত। তবে পুলিশকে কল করতে করতেই তার ফোনের চার্জ একদমই শেষ হয়ে যায়। মিনচান দেখতে পায় ইয়াংরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এজন্য সে তাকে ফলো করতে থাকে। একটা জঙ্গলের কাছে এসে ইয়াংরের মনে হয় কেউ তাকে ফলো করছে, এই জন্য সে গাড়িটা বন্ধ করে জঙ্গলের পাশেই লুকিয়ে থাকে। আর এরপরই মিনচান ইয়াংরের গাড়িকে আর দেখতে পায় না, আর এজন্য সে গাড়ি থামিয়ে চারপাশটা দেখতে থাকে। আর তখনই ইয়াংরে সেখানে আসে। ইয়াংরে চেক করলে মিনচানকে গাড়িতে দেখতে পায়। ইয়াংরে তাই তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে আসে। মিনচান তখন গাড়ি থেকে নেমে কোনো কিছু না বলে ইয়াংরের গাড়িটা চেক করতে থাকে, দেখতে থাকে তার মেয়ে এই গাড়িতে আছে কিনা, কিন্তু গাড়িতে কেউ ছিল না। মিনচান তখন ইয়াংরের ট্র্যাকার চেক করে, কিন্তু সেটাও তার পায়ে ছিল না। সে ধারণা করে ইয়াংরে কোনো একটা ক্রাইম করে শহর ছেড়ে চলে যেতে চাইছে, তাই সে দৌড়ে এসে পুলিশকে কল করতে চায়। তবে ইয়াংরে তাকে বাধা দেয়। তাদের দুজনের মধ্যেই অনেক ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ইয়াংরে পড়ে গিয়ে পাথরের সাথে মাথায় আঘাত পায়, আর তাতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তখনই ইউনজু তাকে কল করে জানায় তাদের মেয়েকে সে ফিরে পেয়েছে। সে তার বন্ধুদের বাড়িতে ছিল। তার বন্ধুর বাড়ির লোক টিচারকে বলে গিয়েছিল হয়তো টিচার ভুলে গেছে। মিনচান বুঝতে পারে না এখন সে কি করবে। তার মনে হয় সে একজন নিরপরাধ ব্যক্তিকে মেরে ফেলেছে। সে প্রার্থনা করতে থাকে, ঈশ্বরের কাছে জানতে চায় তার কি করা উচিত। আর এদিকে এই খবর যদি বাইরে আসে তাহলে সেই বড় চার্চের যাজক হওয়ার স্বপ্নটাও তার আর পূরণ হবে না। তখনই বিদ্যুৎ চমকাতে থাকে, আর তার আলোতেই মিনচান পাশের পাহাড়ের মধ্যেই ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়। তার মনে হয় হয়তো এটা ঈশ্বরের ইচ্ছে ছিল, একজন পাপীর পৃথিবী থেকে চলে যাওয়াটাই উচিত। মিনচান তখন ইয়াংরের শরীর থেকে চার্চের জ্যাকেটটা খুলে নিয়ে তাকে উপর থেকে ফেলে দেয় পাহাড়ের খাদে।
ইউনহি তার নতুন অফিসে আসে। তার কাছে একটা নতুন কেস এসেছে। সে তার টিমের সাথে এই কেসের ব্যাপারে ডিসকাস করতে আসে। তখন সে জানতে পারে চার্চের যাজক অর্থাৎ মিনচান পুলিশে রিপোর্ট করেছিল তার মেয়ে মিসিং হওয়ার জন্য ইয়াংরেকে সন্দেহ করেছে। ইয়াংরে তার পায়ের ট্র্যাকার খুলে নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। আর এছাড়াও আরেকটা মিসিং রিপোর্ট এসেছে, যেটা শিন নামের একজন স্কুল পড়ুয়া মেয়ের ছিল। সে মিসিং হওয়ার আগে ওই চার্চে গিয়েছিল, তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। ইউনহি শিনের ছবি দেখে চিনতে পারে, কারণ সে গতকাল দেখেছিল ইয়াংরে শিনকে ফলো করছিল। ইউনহি যেন আবার নিজের বোনের সাথে হয়ে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছিল। ইনভেস্টিগেশন টিম ইয়াংরের বাড়িতে আসে। সেখানে তারা ইয়াংরের ড্রয়িং করা বেশ কিছু ছবি দেখে। একটা বড় দানবের চোখের ছবির মধ্যে 3 জন মানুষের ছবি দেখে। ছবিটি দেখে তারা মনে করে ইয়াংরের যে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, হয়তো সেই কারণেই এইরকম ধরনের ছবি এঁকেছে সে। পুলিশ মিনচানের সাথে কথা বলতে আসে। তখন মিনচান জানায় তার ইয়াংরেকে সন্দেহজনক মনে হয়েছিল, এজন্যই সে তাদেরকে কল করেছিল। কিন্তু যখনই সে জানতে পারে তাদের মেয়ে বাড়ি ফিরে এসেছে, সে তাকে ফলো করা বন্ধ করে বাড়ি চলে আসে। পুলিশ তখন জানায় শিন নামের মেয়েটির কথা, যে গতকালই মিসিং হয়েছে। এটা শুনে মিনচান অবাক হয়ে যায়। তখন ইউনহি পুরো চার্চটা ঘুরে দেখে। সে সেখানে কাদা মাখানো একটা জ্যাকেট দেখে। সেখানে ইয়াংরের ছবিটাও দেখতে পায়। যাওয়ার সময় ইউনহি সেলফে মিনচানের কাদা মাখানো জুতোটাও দেখে কিছু সন্দেহ করে। মিনচানের নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতে থাকে। সে ফাদার জংকে টেক্সট করে জানায় সে কিছু কনফেস করতে চায়। তখনই জং তাকে বলে তারও কিছু বলার আছে, তাদের দেখা করা উচিত। এরপরই সে চলে যায় ফাদার জংয়ের সাথে দেখা করতে। তবে দেখা করতে আসার সাথে সাথেই ফাদার জং কান্না করে জানায় সে কখনোই ভাবেনি তার ছেলে এমন করবে। তার চার্চের একজন মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে। মেয়েটি তাদের সম্পর্কের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পোস্ট করেছে। এইরকম একজন ছেলে কিভাবে এত বড় একটা চার্চের ধর্মযাজক হতে পারে? তাকে যে নতুন চার্চের ধর্মযাজক বানানোর চিন্তা ভাবনা করেছিল, সেটা সে ক্যান্সেল করে দিয়েছে। ফাদার জং তাকে বিদেশে পাঠিয়ে দেবে। এরপরে তিনি মিনচানকে বলেন, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে, তুমি নতুন চার্চের ধর্মযাজক হবে। আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করা উচিত। মিনচান তখন ওয়ালের মধ্যেই ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়। আর সে নিজের অপরাধের কথা আর ফাদারকে জানায় না। মিনচান ধারণা করে এটাই ঈশ্বরের ইচ্ছে। তার হাতে যে ইয়াংরে খুন হয়েছে, সেটা নিছকই ঈশ্বরের কাজ ছিল। এদিকে ইনভেস্টিগেশন টিম ইয়াংরের সাইকিয়াট্রিস্টের কাছে আসে। তারা ইয়াংরের বাড়িতে ড্রয়িং করা ছবিগুলোর মানে জানতে আসে। সাইকিয়াট্রিস্ট ড্রয়িং এর ছবিগুলো দেখে জানতে চায় এই চোখের ছবিটি ইয়াংরে কবে এঁকেছে। টিম জানায় এটা রিসেন্টলি এঁকেছে। সাইকিয়াট্রিস্ট অবাক হয়ে বলে সে ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু এই ছবিতে আমি কোনো সাইন দেখতে পাচ্ছি না। সে আরেকটা ক্রাইম করলো কি করে? এরই মধ্যে সেখানে ইউনহি আসে। আর এই সাইকিয়াট্রিস্টকে দেখেই তার অতীতের কথা মনে পড়ে যায়। যখন তার বোনের কেসটার জন্য ইয়াংরেকে কোর্টে আনা হয়েছিল, তখনই ইয়াংরের সাইকিয়াট্রিস্ট জানায় ইয়াংরের মেন্টাল কন্ডিশন ভালো না। সে ছোটবেলায় তার সৎ বাবার কাছে প্রতিনিয়ত অ্যাবিউজড হয়েছে। তার বাবা তাকে মারধর করত, গরম জল ঢেলে দিত, এমনকি সেক্সুয়ালি হ্যারাসমেন্টও করত। তার শরীরে 100টার উপরে মারধরের দাগ রয়েছে। ইউনহির বোন যেন এই সব কিছু শুনে নিজেকে কল্পনা করতে পারছিল, কারণ এই একইভাবে ইয়াংরে তাকে দিনের পর দিন টর্চার করেছে। এটা দেখে ইউনহি আদালতে চিৎকার করে সবার সামনে বলতে থাকে, আপনি তাকে শাস্তি না দিয়ে কেন তাকে বাঁচানোর চেষ্টা করছেন? আর কোর্ট ইয়াংরের এই মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করে জেলে শাস্তি না দিয়ে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এই কারণে ইউনহি সাইকিয়াট্রিস্টের কাছে জানতে চায় সে কেন 5 বছর আগে ইয়াংরের হয়ে কথা বলেছিল। সাইকিয়াট্রিস্ট বলে, আমি তখন মেন্টালি অসুস্থ মানুষদের নিয়ে স্টাডি করতাম। তখন তার মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করেই তার পক্ষে কথা বলেছিলাম। ইউনহি বলে, তাহলে আমাকে বলুন শিন কোথায়? যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আপনিই দায়ী। আপনার জন্য 5 বছর পর আবার সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আপনার সাক্ষ্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সবাই ইয়াংরের হয়ে কথা বলেছিল। তারা সবাই ইয়াংরের জন্য সিম্প্যাথি দেখাচ্ছিল। এই সব কিছু দেখে আমার বোন সহ্য করতে পারছিল না। যেই লোকটা তার উপর দিনের পর দিন টর্চার করেছে, অত্যাচার করেছে, সেই লোকটার প্রতি সবার এত সিম্প্যাথি দেখে আমার বোন একদমই সহ্য করতে পারেনি। আর এই সব কিছু দেখে আমার বোন সুইসাইড করতে বাধ্য হয়েছে।
আমার বোন সেদিন ইয়াংরের ভয়ঙ্কর টর্চার থেকে পালাতে পেরেছিল, কিন্তু আপনি তাকে মেরে ফেলেছেন। এদিকে মিনচানের সাথে শিনের মা দেখা করে জানতে চায় তার মেয়ের সাথে এমন কেন হলো। মিনচান তাকে সান্ত্বনা দিয়ে বলে তারা শিনকে খুঁজে বের করবে, শিনের কিচ্ছু হবে না, ঈশ্বর তার সাথে আছে। মিনচান তখন শিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এদিকে পুলিশ সিসিটিভিতে দেখতে পায় ইয়াংরে তার বাড়ির আশেপাশের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিয়েছিল। তখনই তারা ইয়াংরের কারের সন্ধান পায়। মিনচান শিনের মাকে ড্রপ করে দেওয়ার সময় জানতে পারে তারা ইয়াংরের গাড়ির খোঁজ পেয়েছে। এই জন্য সে শিনের মাকে নিয়ে সেখানে যায়। মিনচান জানতে চায় তারা কি কোনো বডি পায়নি। এই কথাটা শুনে ইউনহি অবাক হয়ে যায়। মিনচান কেন হঠাৎই বডির কথা বলছে। তখনই মিনচান জানতে পারে তারা কোনো এভিডেন্স খুঁজে পায়নি। সে কিছুটা রিল্যাক্স ফিল করে। এরপরে দেখানো হয় মিনচান তার স্ত্রী ইউনজিকে গাড়িতে করে নিয়ে কোথাও যাচ্ছিল। তবে তখনই সে তার স্ত্রীর কাছে জানতে চায় তার কি কোনো কিছু কনফেস করার আছে। ইউনজু বুঝতে পারে না মিনচান কি বলছে। মিনচান বলে, আমি নতুন চার্চের ধর্মযাজক হচ্ছি। ফাদারের ছেলে পাপ করেছে, সে ধর্মযাজক হওয়ার যোগ্য নয়, তাই ফাদার তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে আর আমাকেই ওই চার্চের ধর্মযাজক বানাচ্ছে। আমাদের সবাইকে ঈশ্বরের কাছে নিরপরাধী হতে হবে। ঈশ্বর সবকিছু জানে, তুমি তার থেকে কিচ্ছুই লুকাতে পারবে না। তোমাকে শুধু নিজের মুখে সেটাকে কনফেস করতে হবে। আমি জানি তুমি যা করেছো তা আমার জন্যই হয়েছে, আমি তোমাকে ঠিকমতো বুঝতে পারিনি। ইউনজু সাথে সাথে বুঝতে পারে মিনচান কি বলতে চাচ্ছে, আর এই জন্যই সে কান্না করে বলে ওঠে, আমি একটা পাপ করেছি, আমি অন্য আরেকজনের সাথে সম্পর্কে ছিলাম। মিনচান তাকে জুড়ে জুড়ে কনফেস করতে বলে যেন ঈশ্বরের কান অব্দি তার কথাটা পৌঁছে যায়। এরপরে তারা রাস্তায় একটা অ্যাম্বুলেন্স দেখতে পায় যেটি খারাপ হয়েছিল। মিনচান তাদের কাছে জানতে চায় তাদের কোনো সাহায্য লাগবে কিনা। তবে অ্যাম্বুলেন্সের লোকটি জানায় তাকে রেস্কিউ করার জন্য একটি ট্রাক আসছে। এই কারণে মিনচান তার স্ত্রী ইউনজিকে নিয়ে আসে অপর একটা চার্চে, যেখানে তার স্ত্রী মাঝে মাঝে সুসাইড ওয়ার্ক করতে আসে। মিনচান এখানে কখনো আসে না, তবে আজই সে তার স্ত্রীকে এখানে দিতে এসেছে। তখনই সেখানকার একজন নার্স জানায় সে অ্যাম্বুলেন্সের জন্যই অপেক্ষা করছে। একজন খুব মারাত্মকভাবে আহত হয়ে এখানে এসেছে। মিনচান কিছুটা সন্দেহ করে ইয়াংরে এখানে আসেনি তো, তাই মিনচান চেক করতে উপরে আসে। সে এসে ইয়াংরেকে দেখতে পায়। সে আস্তে আস্তে ইয়াংরের কাছে গেলে শুনতে পায় সে অনবরত বলে যাচ্ছে মিনচান তাকে মারার চেষ্টা করেছে। এই কথা শুনেই সে বুঝতে পারে না সে কি করবে। তখনই আকাশে মিনচান ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়, আর এরপরেই সে ইয়াংরেকে হুইল চেয়ারে বসিয়ে কিডন্যাপ করে নেয়। এরপর ওই অ্যাম্বুলেন্সটি এখানে এলে ইয়াংরেকে খুঁজে পায় না। পুলিশ আসলে জানতে পারে ওই পেশেন্ট আসলে ইয়াংরে ছিল। ইউনহি সেখানে কিছু মহিলাকে প্রার্থনা করতে দেখে জানতে চায় তারা কারা। ডাক্তার জানায় ওনারা সবাই চার্চের ধর্মযাজকের ওয়াইফ। সবাই এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে আসে। ইউনহি সেই সমস্ত চার্চের লিস্ট চেয়ে নেয়। এদিকে মিনচাং ইয়াংরেকে একটা রুমে বেঁধে রেখে দেয়। সে বলে, তুমি সারভাইভ করলে কি করে? কেন ঈশ্বর প্রতিবার আমাকেই তোমার পেছনে পাঠায়? এটা নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছে। তিনি আমাকে এই মূল্যবান কাজের জন্য সিলেক্ট করেছেন, যেন আমি পৃথিবী থেকে তোমার মতো শয়তানকে নিঃশেষ করতে পারি। এই বিল্ডিংটা 3 বছর ধরে পরিত্যক্ত হয়েছিল। কে জানতো তোমাকে শেষ করার জন্যই এই বিল্ডিংটা তৈরি হয়েছে। এটা সত্যি একটা মিরাক্কেল। ইয়াংরে বলে, তুমি পাগল হয়ে গিয়েছো। তুমি আমাকে মারতে চেয়েছিলে, আর এটাই তুমি এখন লুকোনোর চেষ্টা করছো। তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি শিনকে কখনই খুঁজে পাবে না। সে এখনো জীবিত রয়েছে। পুলিশকে কল করো, আমি সব কনফেস করব। আমাকে মেরে ফেললে শিনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। মিনচান রেগে গিয়ে ইয়াংরেকে মারতে থাকে। ইয়াংরে হেসে মিনচানের সামনে গান গাইতে থাকে, আর মিনচান সহ্য করতে না পেরে সে নিজেকে চর মারতে থাকে। আর ইয়াংরেকে মেরে জানতে চায় সে কোথায় আছে। ইয়াংরে পুলিশকে কল করতে বলে, তবে মিনচান পুলিশকে কল করলে ধরা পড়ে যাবে। তাই শিনকে বাঁচানোর ইচ্ছে থাকলেও সে পুলিশকে কল করতে পারছে না। এই কারণে সে ইয়াংরেকে সেখানেই বেঁধে রেখে চলে আসে। এদিকে ইউনহি চেক করে দেখতে পায় ওই লিস্টে মিনচানের চার্চের নাম আছে, আর তার ওয়াইফও সেখানে গিয়েছিল। সে এই কেসের সাথে মিনচানের কানেকশনটা বারবার খুঁজে পাচ্ছে, তাই তার সন্দেহ হয়। তার মনে পড়ে ইয়াংরের গাড়িটা যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাতে কাদা ছিল।
আর মিনচানের জুতোতেও ওই একই রকম কাদা লেগেছিল। এদিকে মিনচান তার চার্চে শিনের জন্য একটা প্রেয়ার সেশন রাখে। সেখানে চার্চের সকল মেম্বাররা প্রার্থনা করতে আসে, আর এরপরই সে সেখানে প্রার্থনা শুরু করে। বাইবেল পড়ে জানায় কিডন্যাপের শাস্তি অবশ্যই মৃত্যু। মিনচান ধারণা করেই নেয় যে সে মারা গেছে। সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে, আর সবাইকে এটা বিশ্বাস করানোর জন্য সে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বলে। শিনের মা এটা মানতেই পারছিল না যে সবাই তার মৃত মেয়ের আত্মার প্রার্থনা করছে, যদিও তারা এখনো জানে না যে তার মেয়ে বেঁচে আছে না মারা গিয়েছে। এদিকে ইউনহি মিনচানের গাড়ির টায়ার চেক করে সেখানে তুঁত গাছের অংশ দেখতে পায়, আর এরপরই গুগলে সার্চ করে একটা জায়গায় এসে সেখানে তুঁত গাছের কালো অংশ দেখে বুঝতে পারে মিনচান এখানে এসেছিল। সে বিল্ডিং এর উপরে আসে। সেখানে ইউনহি ইয়াংরেকে বাধা অবস্থায় খুঁজে পায়। সে পুলিশকে কল করতেই যাবে, তবে তখনই ইউনহি তার বোনের আত্মাকে দেখতে পায়। তার বোনের আত্মা তাকে বলছে তার মরে যাওয়া উচিত, তাকে মেরে ফেলার জন্য তোমার কাছে এখনো সুযোগ আছে। সে একজন শয়তান, যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি শিনকে কখনই খুঁজে পাবে না। শিন এখনো জীবিত রয়েছে। ইউনহি বুঝতে পারে না সে কি করবে। ইয়াংরে বলে আমাকে প্রথমে হসপিটালে নিয়ে যাও, আমি বলবো শিন কোথায় আছে। ইউনহি বলে আগে আমাকে বলো শিন কোথায় আছে, আমি তোমাকে কিচ্ছু করব না। তখনই মিনচান এসে ইউনহির মাথার পেছনে আঘাত করে তাকে বেঁধে ফেলে। ইউনহি মিনচানকে বলতে থাকে আপনি এসব কেন করছেন, তাকে ছেড়ে দিন। মিনচান বলতে থাকে ঈশ্বরের কি ইচ্ছে তা আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। শিন মারা গিয়েছে, আমাদের তাকে ভুলে গিয়ে তার অপরাধীকে শাস্তি দিতে হবে। মিনচান আরো বলে আমি এটা ভাবছিলাম ইয়াংরেকে মারার পর তার বডিকে কি করব, কিন্তু ঈশ্বর তোমাকে পাঠালো আমার কাছে। এরপরই সে গল্প তৈরি করে পুলিশকে বলার জন্য, আর সেটা সে ইউনহিকে বলে তোমরা দুজন হাতাহাতি করার পর ইয়াংরে তোমাকে শুট করেছে, তারপর সে এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। ইউনহি বলে তাকে মারলে আমরা কখনো শিনকে খুঁজে পাবো না। মিনচান বলে শিন মারা গিয়েছে, এই জন্য ঈশ্বর আমাকে এই সন্তানকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছে। ঈশ্বরের ইশারা কখনো ভুল হতে পারে না, তাকে এখন না মারলে আরেকদিন সে অন্য কোনো মেয়েকে টর্চার করে মেরে ফেলবে। ইয়াংরে আবারও গান গাইতে শুরু করে। মিনচান ভীষণ রেগে যায়। সে ইউনহিকে শুট করতে আসলে ইউনহি নিজের বাঁধন খুলে ফেলে। সে মিনচানের সাথে ফাইট করে তাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। ঠিক তখনই ইয়াংরে ছাদ থেকে পড়ে যায়। ইউনহি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। ইয়াংরে বুঝতে পারে তাকে বাঁচানো সম্ভব নয়, তাই সে মরে যাওয়ার আগে ইউনহিকে বলে যায় সে শিনকে কোথায় রেখেছে। সে বলে শিনকে এক চৌকওয়ালা দানব খেয়ে ফেলেছে। ইউনহি বুঝতে পারে না ইয়াংরে কি বলছে। সে প্রচুর কান্না করতে থাকে। তার বোনের মতো সে শিনকেও বাঁচাতে পারল না। পুলিশের পুরো ফোর্স এসে মিনচানকে অ্যারেস্ট করে। মিনচান ইয়াংরেকে মৃত দেখে শয়তানের মতো হাসতে থাকে। আর মিনচানকে জিজ্ঞেস করা হলে সে বলে তাকে ঈশ্বর ইশারা দিয়েছিল ইয়াংরেকে মেরে ফেলার জন্য। তারা শিনের জন্য আরো ইনভেস্টিগেশন করতে থাকে। ইউনহি আবার ইয়াংরের সাইক্রেটিস্টের কাছে আসে। ওই সাইক্রেটিস্ট জানায় মিনচানের অ্যাপোফিনিয়া রোগ আছে। সে বিভিন্ন জিনিসের মধ্যে কানেকশন খুঁজে পায়। সে কোনো অবজেক্টের মধ্যে কাল্পনিক ছবি দেখতে পায় যা বাস্তবে নেই। ইউনহি বলে আমি ইয়াংরের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন জানতে চাই। ডাক্তার তখন কিছু ছবি দেখিয়ে বলে তাকে প্রতিদিনই টর্চার করা হতো। সে বলে ইয়াংরে মরে যাওয়ার আগে এক চোখধারী দানবের কথা বলেছিল। এই এক চোখওয়ালা দানব বলতে সে কি বোঝাতে চেয়েছে? এটা হয়তো সে তার সৎ বাবার কথা বলেছিল, হয়তো সেই দানব সে নিজেও হতে পারে। তবে ইয়াংরের সেই এক চোখওয়ালা ড্রয়িং দেখিয়ে বলে এই চোখের ভেতরে যে মানুষটি রয়েছে সেটা ইয়াংরে নিজেই, সে একজন ভিকটিম। তখনই ইউনহি ওই রুমে আবার তার বোনের আত্মাকে দেখতে পায়, আর তার মধ্যে আবার অপরাধ ভূত কাজ করে। সে বিচলিত হয়ে পড়ে। ডাক্তার তার সিচুয়েশন দেখে কিছু বুঝতে পারে আর জিজ্ঞেস করে তুমি কি কিছু দেখতে পাও, কল্পনা করো। ইউনহি বলে আমার ছোট বোনকে দেখতে পাই। ডাক্তার তখন বলে সে তোমার বোন নয়, এটা জাস্ট তোমার মনের ভুল। ইউনহি বলে আমি জানি সেটা, হয়তো আমার বোনের মতো শিনু কারো আসার অপেক্ষায় আছে। কেউ একজন আসবে আর তাকে বাঁচাবে। আমি এইবারও কিছু করতে পারবো না। ডাক্তার বলে পৃথিবীতে এমন অনেক কিছু হয় যাতে আমাদের কোনো কিছু করার থাকে না। তবে ইয়াংরে ভালো হওয়ার চেষ্টা করেছিল, সে অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তাহলে সে আবার কেন এই অন্ধকার জগতে ফিরলো? তার সাথে এমন কি হয়েছিল বা সে এমন কি দেখেছিল যার জন্য তার ব্রেনে আবার ট্রিগার হয়ে যায় আর সে আবার তার ভেতরে থাকা শয়তানকে জাগিয়ে তোলে। এদিকে শিনকে দেখানো হয় ইয়াংরে তাকে একটা পুরনো বিল্ডিং এ বেঁধে রেখেছে। সেই বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ করছিল ইউনহির বাবা।
তারা এই সমস্ত বিল্ডিংগুলোকে ভেঙে ফেলছে। আর শিন ভয়ে কান্না করতে থাকে। তবে বাইরের এত শব্দে তার আওয়াজটা কেউ শুনতে পাচ্ছিল না। এদিকে ইউনহির বাবা ইউনহিকে একটা কনস্ট্রাকশনের ছবি পাঠায়। ছবিতে ইউনহি একটা চোখের মতো উইন্ডো দেখতে পায়। এই এরিয়ার সমস্ত পুরনো বিল্ডিংগুলোতে এই এক চোখের মতো দেখতে উইন্ডো দেখা যেত। ইউনহি তখন ইয়াংরের ড্রয়িং করা পিকচারগুলোতে সেম এই একই রকমের উইন্ডো দেখতে পায়। সে বুঝতে পারে এক চোখের মতো উইন্ডো দেখেই ইয়াংরের পুরনো স্মৃতি মনে পড়ে। কারণ ইয়াংরে সবসময় তার সৎ বাবার হাতে অ্যাবিউজ হয়েছে। সেই এক চোখের মতো দেখতে জানালার কাছে গিয়ে বসে থাকতো। তার পুরো ছেলেবেলার স্মৃতি রয়েছে এই জানালার সাথে। আর স্মৃতি বলতে শুধুমাত্র তার উপর হওয়া অত্যাচার আর অমানবিক আচরণগুলোকেই সে মনে রেখেছে। আর এই কারণে সে এক চোখের মতো দেখতে জানালাগুলো দেখেই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর তার ভেতরে থাকা শয়তান জেগে ওঠে। ইউনহি তার টিমের সাহায্য নিয়ে ওই বাড়িটিকে খুঁজে পায়। বাড়িটি ভাঙতে দেখে শিন চিৎকার করতে থাকে। অবশেষে ইউনহি এসে শিনকে উদ্ধার করে। শিন বলে, আমি জানতাম এই দরজা দিয়ে কেউ তো আমাকে বাঁচাতে আসবেই। ইউনহি শিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে যেন শিনকে বাঁচাতে পেরে নিজের অপরাধ ভূত থেকে মুক্তি পেল। কয়েকদিন পর ইউনহি মিনচানের সাথে দেখা করে তাকে জানায় তারা শিনকে খুঁজে পেয়েছে। মিনচান মনে করে হয়তো শিনের ডেড বডি পেয়েছে। তখন ইউনহি বলে তারা শিনকে জীবিত উদ্ধার করেছে। মিনচান বলে এটা কি করে হতে পারে, সে মারা গিয়েছে। ইউনহি জানতে চায় তোমাকে কে বলেছে শিন মারা গিয়েছে। মিনচান চুপ করে থাকে। সে জেলখানার দেয়ালের মধ্যেই ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়। আর এরপর একটা কাপড় দিয়ে সে এটিকে পরিষ্কার করতে থাকে যতক্ষণ না সেই প্রতিচ্ছবি শয়তানের আকৃতি ধারণ করে। আর এখানে এই গল্পের শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক দিতে একদমই ভুলবে না। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিও। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।